দর্শক, ইস্পাহানি মির্জা পূর্জা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব মূলত ব্যাংকিং খাতকে কেন্দ্র করে অর্থনীতি এবং উপজেলা নির্বাচন নিয়েও খানিকটা কথা বলবার চেষ্টা করব। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, সিনিয়র সাংবাদিক, এবং জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক। সুজন, আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, শিরোনামেই বেসিক ব্যাংক নিয়ে একটি খবর আপনারা দেখছিলেন, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসব। আর্থিকভাবে সবল একটি ব্যাংক কেবল সীমাহীন অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে যে ডুবতে পারে তার বড় উদাহরণ এখন রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক। মাত্র কয়েক বছরের লুটপাটে সব হারিয়ে নিঃস্ব ব্যাংকটি। মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে একভূতকরণের ঘোষণা। আস্থাহীনতা এমন পর্যায়ে ঠেকেছে যে সাধারণ আমানতকারীদের পাশাপাশি সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো তুলে নিচ্ছে আমানত। প্রধানমন্ত্রী কার্যালয়, কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ সহ সরকারি নানা দপ্তরে পাঠানো চিঠিতে তাই বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমানের সরল স্বীকারোক্তি, তারল্য সংকট এমন পর্যায়ে ঠেকেছে তাতে যে কোনো সময় ঘটতে পারে ব্যক্তি পর্যায়ে চেক ফেরতের মতো পরিস্থিতিও। তাই সরকারি সংস্থাগুলো যেন টাকা তুলে না নেয়, এজন্য সরকারের কাছে ধর্ণা ব্যাংকটির। চাওয়া হয়েছে স্বল্প সুদে সরকার থেকে আমানত সরবরাহের নীতি সহায়তাও। চিঠিতে ব্যাংকটির সাম্প্রতিক নানা অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। বলা হয়, একীভূতকরণের ঘোষণার আগ পর্যন্ত মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কিস্তি বাবদ প্রায় $2 মিলিয়ন পরিশোধ করেছে বেসিক ব্যাংক। বৃদ্ধি পায় আমদানি রপ্তানি ও রেমিটেন্সও। গত 3 বছরে খেলাপি ঋণ আদায় হয়েছে 563 কোটি টাকা। এই সময়ে হয়নি নতুন কোনো ঋণ খেলাপি। লোকসানি শাখার সংখ্যা কমেছে অন্তত 15টি। ঋণ আমানতের অনুপাত 115 হতে কমে দাঁড়িয়েছে 85%। নানা সংকট সত্ত্বেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে ব্যাংকটি। কিন্তু বড় ধরনের বিপত্তি শুরু বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে একীভূত করার ঘোষণার পর থেকে। এরই মধ্যে আমানতকারীরা ব্যাংক থেকে তুলে নিয়েছেন নগদ 2,500 কোটি টাকা। এখানেই শেষ নয়, এ যেন কফিনের শেষ পেরেক। শেষ হয়ে গেছে ব্যাংকের পক্ষে বন্ড রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নেয়ার সুযোগও। আন্তঃব্যাংক কল মার্কেটেও পাওয়া যাচ্ছে না ধারের টাকা। তাই জানতে চাওয়া হয় একীভূতকরণ নিয়ে সরকারের স্পষ্ট অবস্থানও। নিয়মের বাইরে যে হস্তক্ষেপ, সেগুলোর কারণে অনেক সময় ব্যাংকগুলো দুর্বল অবস্থানে চলে যায়। সামগ্রিকভাবেই তো ব্যাংকের যে স্বাস্থ্য এটা দুর্বল হওয়ার কারণে একটা উদ্বেগ বিরাজ করছে গ্রাহকদের মধ্যে। দুপক্ষই লাভবান হতে পারে। ওরকম একটা ছোট কোম্পানি খুব ভালো প্রসপেক্ট আছে, তাকে নিয়ে নিল একটা বড় কোম্পানি। কিন্তু আমাদের ক্ষেত্রে বোধহয় এটা ওই সিস্টেম প্রযোজ্য। এখানে একটু চাপ দিয়ে মোটামুটি মার্জারটার ব্যবস্থা হচ্ছে। বিধিবদ্ধ তারল্য রিজার্ভের ঘাটতিও দাঁড়িয়েছে প্রায় 1,800 কোটি টাকায়। তাই শেষ বেলায় খড়কুটো ধরে হলেও ডুবন্ত অবস্থা থেকে বাঁচতে চায় ব্যাংকটি। শুরুতেই জনাব এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু কোথায় আছেন সে বিষয়ে এখনো সরকার তাদের অবস্থান স্পষ্ট করেনি। তার বিরুদ্ধে দুদকের চার্জশিট এসেছে, কিন্তু তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন আছে। এর পাশাপাশি ন্যাশনাল ব্যাংক নিয়ে বিস্তর কথা হচ্ছিল, সেখানেও একীভূতকরণের কথা যখন হচ্ছিল, ন্যাশনাল ব্যাংকের পরিচালক পরিষদ তাতে একরকম বাধা দেওয়ার পরে সেখানেও পরিবর্তন এসেছে এবং এখন অভিযোগ করা হচ্ছে এই ব্যাংকটি এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে আবারও এস আলম গ্রুপের কাছে, যাদের ব্যাপারে ব্যাংকিং খাত নিয়েই বিস্তর অভিযোগ থেকে গেছে। আসলে হচ্ছেটা কি ব্যাংকিং খাতে? সেখানে আবার কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এগুলোরই বা কারণ কি? অনেক লম্বা প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। বেসিক ব্যাংক তো বহুদিন যাবৎ আমরা বলছি যে আব্দুল্লাহ বাচ্চুকে খুঁজে পায় না সরকার, কিন্তু দেখা গেল যে এই 2009 সালে বেসিক ব্যাংকে আপনার কর্মকর্তা এবং কর্মচারী অধিকাংশই পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট পায়। তারপরে এই আব্দুল্লাহি বাচ্চু যে আপনার যেগুলা খেলাপি ঋণ টিন যা হয়, বড় বড় বাঘা বাঘা অর্গানাইজেশন এই লোনগুলো নিয়ে যায় তদবির করে, যার ফলে এখন বেসিক ব্যাংকের অবস্থা সবচেয়ে করুণ। এখানে মূল কথা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে তো এগুলো করা যাবে না।
এখন জোর করে করে এই বেশ 5-7টা ব্যাংক আপনার যেগুলা অনেকটা দেউলিয়া হওয়ার পর্যায়ে গেছে, জোর করে করে আরেকটা ব্যাংকের সাথে একীভূত করা হচ্ছে। এখন এটা তো পলিসি না, যারা এখান থেকে ব্যাংক লোন নিল, লোন নিয়ে খেলাপির নামে দেখেন সরকারই করে দিল, 2% দিলে সে খেলাপি থাকে না। তো এইভাবে এটাও একটা প্রণোদনা দেওয়া, যার ফলে খেলাপি ঋণ কিন্তু আদতে খেলাপি ঋণ অনেক বেশি। এখন ব্যাংকগুলোতে আপনার ওখানের কর্মকর্তা এবং যারা লোন নেয় তারা বিরোধিতা করছে এই একীভূত করার, সবগুলো ব্যাংকে। কারণ হচ্ছে যে প্রকৃতপক্ষে, কারণ বাংলাদেশ ব্যাংক একটু ছোট্ট বলেছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF বলছে যে আপনার যেগুলো দুর্বল ব্যাংক যাদেরকে একীভূত করা হচ্ছে তাদের অর্থ সম্পদের একটা রিভিউ করা উচিত, এবং এরপরে তাদের হেল্প করা লাগলে করবে রাষ্ট্র, কিন্তু এগুলো যদি অন্যায়ভাবে নিয়ে থাকে তারা ফেরত দেবে না কেন? তা আমার কথা হচ্ছে যে ধরেন বেসিক ব্যাংকের টাকা তো পুরোটাই লোফাট হয়ে গেছে, এবং এটা তো ওখানে ডকুমেন্টই আছে কারা টাকা নিছে, আমরা সবাই জানে। হ্যাঁ, তো এই টাকাটা বেসিক ব্যাংকের উদ্ধার তো করতে হবে, নাহলে বেসিক ব্যাংক আর একটা সিটি ব্যাংক সচল ব্যাংকের সাথে মার্জ করে দিলেন, ওই ব্যাংক নিয়েও তো ডুববে। তো সুতরাং এটা কেন করা হচ্ছে এটা তো বুঝি না। আমার তো মনে হয় যে এই যে লোন যারা নিছে এরা হচ্ছে কি সরকারের পৃষ্ঠপোষকতায় এত টাকার অধিকারী হয়ে গেছে, এটা এক ধরনের তাদেরকে প্রোটেকশন দেওয়া। কারণ এখন যদি মার্জ করে দেয় আর ওই টাকা, ওই খেলাফি ঋণ এগুলা বরবাদ হয়ে যাবে, টাকা ফেরত দিতে হবে না। কারণ বাংলাদেশ ব্যাংক বলতেছে যে আমাদের 50 থেকে 60,000 কোটি টাকা লাগবে এই যদি মার্জার যে প্রজেক্ট 5-6টা নিচে এইটা করতে গেলে, এই টাকাটা কোত্থেকে দিবে? এটা তো এক্ষেত্রে এই যে ধরুন এস আলম গ্রুপের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যদিও নতুন চেয়ারম্যান এসে বলছেন যে ব্যাংক দখল হয়ে যায়নি। বা আব্দুল হাই বাচ্চু, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা যারা বিভিন্ন সময় ছিলেন এই প্রক্রিয়ার সাথে জড়িত, তারা বলছেন বিভিন্ন সংস্থার কর্মীরা সেখানে অস্ত্রসহ থাকতেন বোর্ড মিটিংয়ে, সে কারণে জনাব বাচ্চুর যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে যাওয়ার খুব একটা সুযোগ ছিল না। তো এদের পেছনে আসলে কারা? আসলে এখন আপনার তো সব কথা তো বলা মুশকিল। প্রথমে সোনালী ব্যাংকে বোর্ডে ঢুকায় দেওয়া হলো যুবলীগ ছাত্রলীগের এক্স নেতাদের, প্রচুর টাকা এই বোর্ড থেকে মারা হলো। দুদকেও এদের বিরুদ্ধে কারো কারো মামলা আছে, কিছু তো হচ্ছে না। এরপরে ধরেন ইসলামিক ব্যাংকটা সবল ব্যাংক ছিল, এখান থেকে এস আলম টাকা বের করে নিয়ে গেল। ডেইলি স্টারের রিপোর্ট ভিভিড রিপোর্ট হলো, এখন সুপ্রিম কোর্ট বলে দিল এতদিন তদন্ত করা যাবে না, যদি করে তো দুদক করুক গা বা বাংলাদেশ, তাহলে দেশে বিচারটা কোথায় আছে? একটা আমার কথা সেটা তদন্ত তো হবে, তদন্ত করা যদি দেশের সর্বোচ্চ আদালত বলে এতদিন তদন্ত করা যাবে না, তাহলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আপিল বিভাগে সেটা স্থগিত করে বলা হলো যে চাইলে দুদক করতে পারে, কিন্তু হাইকোর্টের যে নির্দেশ ছিল একটা সময় বেঁধে দিয়ে সেটাকে স্থগিত করা হলো। কিন্তু আমার কথা হচ্ছে হাইকোর্ট, আমরা তো দুর্নীতি যারা টাকা পাচার করে তাদের তো সারা জাতি চিৎকার করতেছে তাদের ধরা হোক, পাকড়াও করা হোক। আপনার তো মানে আমরা তো আরও জানি যে এখন তো এই যে 9টা-10টা হাউস, বিজনেস হাউস তৈরি হয়েছে, তাদেরকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাদের কিছু করার নাই, সরকারেরও কিছু করার নাই। আপনি বলেন যে আমরা তো শুনি যে বড় বড় সরকারের বড় বড় ব্যক্তিদেরকে তাদের কথা নিয়োগ পর্যন্ত হয়, এটা তো আর নাম বলতে পারবো না, হয়। সুতরাং এটা বাংলাদেশে রাশিয়ার মতো অলিগার্ক তৈরি করে ফেলা হয়েছে 9-10টা, এরা এখন সরকারের ধরাছোঁয়ার বাইরে, যার ফলে সরকার প্রধানও নির্দেশ দিলে বাস্তবায়ন হয় না। জি, ধন্যবাদ। জনাব বুলবুল, আপনার কাছে আসতে চাই। ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এর আগে শিকদার পরিবার, সেখানে আরেকটি ব্যাংকের এমডিকে গুলি করে হত্যার চেষ্টা, সেসব ঘটনার সামনে এসেছে। এরপরেও দীর্ঘদিন নিয়ন্ত্রক সংস্থাগুলো একরকম নীরব অবস্থানে ছিল, এবং তারপরে এই ব্যাংকগুলোর যখন অবস্থা অনেক খারাপ হয়েছে তারপরে তারা বেশ কিছু পদক্ষেপ নেবার চেষ্টা করছে, কিন্তু দিনের শেষে কার্যকর কতটুকু হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থাকছে। আর এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেই যে সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সেটাকেই বা আপনি কিভাবে দেখেন?
দুইটি প্রশ্ন, একটা হলো ন্যাশনাল ব্যাংক আর একটু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশাধিকার। ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ যে চেহারা আমরা দেখলাম, তারা একীভূত হতে চায় না ইসিবিএল এর সাথে, তারা স্বাধীন থাকতে চায় এবং তারা সবশেষ নতুন পরিচালনা পরিষদ যেটা বলেছে তারা 1 বছরের মধ্যে এই ব্যাংকে ঠিক জায়গায় নিয়ে আসবে। দুইটি প্রশ্ন, একটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যখন সিদ্ধান্ত নিল যে ন্যাশনাল ব্যাংক একীভূত করা হবে, এটা মার্জার করা, ব্যাংক মার্জার করা এটা খুব নতুন কিছু না, পৃথিবীর বিভিন্ন দেশে নানা সংকটকালে হয়। আমার ধারণা দার্শনিকভাবে মানে ফিলোসফিক্যালি ইট ইজ কারেক্ট যে যেহেতু এরা নিজেরা চলতে পারছে না, কাজে এদেরকে যদি আরও সুযোগ না দিয়ে একীভূত করার মধ্য দিয়ে এটাকে একটা ভালো জায়গায় আনা যায়, এই লক্ষ্য থেকে তো করা হয়েছে। কিন্তু যখনই একীভূত করার সমস্যা আসলো তখন নানা ব্যাংক, বেসিক ব্যাংক বলছে যে আমরা যাব না, রাকাব বলছে আমরা যাব না, এখন ন্যাশনাল ব্যাংক বলছে আমরা যাব না। আচ্ছা, যে ছেলেটা ফেল করছে সেই ছেলেটাকে যদি বলা হয় যে তুমি ভালো ছাত্রের সঙ্গে বসে পড়াশোনা করে পাশ করার চেষ্টা করো, এটা কি ওই যে ছেলেটা বারবার ফেল করছে তার সিদ্ধান্ত কার্যকর হবে নাকি অভিভাবকের সিদ্ধান্ত কার্যকর হবে? প্রথম হলো বাংলাদেশ ব্যাংক তাহলে কোন প্রেক্ষিতে বলল যে এদেরকে একীভূত করা হবে, এখন কেন পারছে না তারা? বাংলাদেশ ব্যাংকের দোদুল্যমানতা খুব স্পষ্ট। 1 2 নম্বর যেটি হচ্ছে যে এই যে যাদের কারণে ব্যাংকগুলি ডুবলো, ইন্টারেস্টিং যে একীভূত করার যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর মধ্যে বলা হচ্ছে যে একীভূত হওয়ার পরে বর্তমান পরিচালক যারা, তারা এখন পরিচালক হতে পারবে না, 5 বছর পরে আর তারা আবার পরিচালক হবে। এখন যাদের কারণে ব্যাংকটা ডুবলো তাদেরকে 5 বছরের একটা বিনোদন ছুটি দেওয়া হলো যে এখন তোমরা যেহেতু একটা ব্যাংক মেরে খেয়ে ফেলেছ, তোমরা এখন 5 বছর ছুটি কাটায় আসো, আবার ব্যাংকটা একটা সবল হলো পরে তখন আবার তোমরা করবা, এটার পরিচালক হবা। তো কাজে এই দ্বিতীয় বুঝি না যেটা কিভাবে মানে এটা যাদের কারণে ব্যাংক ডুবলো তাদের তো শাস্তি হওয়ার কথা। যে বাচ্চুর সাহেবের কথা বললেন, এটা তো মানে আমার মনে হয় যে বাংলাদেশে যত রাজনীতিকদের নাম উচ্চারিত হয় তার চেয়ে বেশি আব্দুল হাই বাচ্চুর নাম উচ্চারিত হয়েছে, কিন্তু তিনি সম্ভবত সবার চেয়ে বেশি পাওয়ারফুল, তার কিছুই হয়নি। এখন আপনার দুইটা প্রশ্ন, একটা হলো যে বাংলাদেশের মতো বাজারে এত ব্যাংক আদৌ দরকার আছে কিনা। মহির সাহেব যখন অর্থমন্ত্রী, আপনাদের খেয়াল থাকবার কথা, তিনি বলেছিলেন যে ব্যাংক সংস্কার কমিশন করার কথা, ব্যাংকিং খাত সংস্কার করার জন্য কমিশন করার কথা। আগের যে বিদায়ী অর্থমন্ত্রী ছিলেন মোস্তফা কামাল, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে তারও বক্তৃতায় ছিল যে সরকার এটা নিয়ে ভাবছে। এই কমিশন কিন্তু আর হচ্ছে না, কারণ কমিশন হলে পরে কমিশন একটা দায়িত্ব নিতে পারতেন, কাদের নিয়ে কমিশন হবে সেটা জানি না। যেটা আমার বন্ধু এম এ আজিজ বললেন, আপনি সোনালী ব্যাংকে আপনি কী নাম এটার, হলমার্ক, যে বিশাল কেলেঙ্কারি হলো, সে কেলেঙ্কারি হওয়ার পরে হলমার্ক আলারা জেলে গেল, কর্মকর্তারা কিছু মানে শাস্তির আওতায় আসলেন, কিন্তু পরিচালক যারা ছিলেন তাদের কিছুই হয়নি। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো, কিন্তু এই পরিচালকরা আপনার অগ্রণী যারা সোনালী ব্যাংক ডুবালেন হলমার্কের মতো কেলেঙ্কারি, এই পরিচালকরা আবার রাজনৈতিক বিবেচনায় আরেক ব্যাংকের পরিচালক হলেন। তো যেহেতু মানে দুর্বৃত্তপনা করলে পরে বিচার হয় না, যার ফলে পরিচালকরা মনে করে তারা হলে ধরাছোঁয়ার ঊর্ধ্বে, তাদের এমন সব প্রোটেকশন আছে, সেই প্রোটেকশনের জন্য কেউ কিছু তাদেরকে বলে না। 1 2 নম্বর যেটি হচ্ছে যে আপনি ব্যাংকিং টোটাল সেক্টরটাকে নিয়ে বাংলাদেশ ব্যাংক কী করছে একদম মানে আমরা প্রতিদিন কাগজে খবর দেখে কনফিউজড হই যে আসলে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত কী এবং তারা কোথায় যেতে চায়। এই প্রশ্নটাও আসে যে আসলে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা এখানে কতটুকু। যেমন এখানে বেসিক ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থার সশস্ত্র উপস্থিতি, বোর্ড মিটিংয়ে যে অভিযোগ এসেছে, এগুলোর ব্যাপারে কি সরকারের তরফ থেকে কোনো ব্যাখ্যা আপনি কখনো শুনেছেন? এবং যদি সেটাই হয়ে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক কি অসহায় এদের কাছে? আমি জানি না, বাংলাদেশ ব্যাংক যদি বলে যে অসহায়, তাহলে তো বাংলাদেশ ব্যাংকের যারা পরিচালনা করেন, বিশেষ করে গভর্নর, এটা তো একটা বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর তো একটা বড় মাপের পদ এটি। তিনি যদি ফিল করেন যে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, আমরা তো লুৎফর রহমান সরকার সাহেবকে দেখেছিলাম, তখন তো আর সশস্ত্র যাদের কথা বলছেন তাদের কথা না, তখন বিভিন্ন রাজনৈতিক দল বা সংঘ কী বলে ট্রেড ইউনিয়নের লোকজন তাকে ঘেরাও করেছে, তারপরে তো হি ডিসাইডেড যে আমি আর কিছু করবো না এখানে। তো কাজেই বাংলাদেশ ব্যাংক যতক্ষণ না বলছে যে আমরা পারবো না, আর বিভিন্ন দলের সশস্ত্র লোকরা যদি তাদেরকে পাহারা দেয়, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। আর কাজে বাংলাদেশ ব্যাংক কী করতে চায় আমার ধারণা বাংলাদেশ ব্যাংক নিজেও বোঝে না। বাংলাদেশ ব্যাংকের আমাদের গভর্নর তো এবিসির মধ্যে, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডি মার্কে, মানে তার মানে ডি ক্যাটাগরির, কাজে ডি ক্যাটাগরির গভর্নর যদি ব্যাংক চালান তাহলে ডি ক্যাটাগরির মতোই চলবে, আর এ ক্যাটাগরির শ্রীলঙ্কা বোধ এ না বি,
শ্রীলঙ্কার মতো একদম শ্রীলঙ্কার অর্থনীতিকেই টেনে তুললো রাজনৈতিক শক্তি না, কি বলে ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক রাজনৈতিক শক্তি তাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু একমাত্র সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকেই বলা হয় যে শ্রীলঙ্কাকে ওইখান থেকে তারা তুলে ধরেছেন। এখন ডি ক্যাটাগরির চেয়ারম্যান যদি হয়, সেক্টরও ডি ক্যাটাগরির মধ্যে চলবে। এখন যেটা পরের প্রশ্ন তুলে, যেটা আমাদের সাথে সম্পর্কিত, যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন, দুইটা দিক আছে। একটা দিক হলো যে সাংবাদিকদের কাজই হলো আপনি যে জিনিসটি গোপন রাখতে চান সেটা প্রকাশ করা। এখন বাংলাদেশ ব্যাংক কি গোপন রাখতে চায় যে যার জন্য সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে না, সেটা আমরা জানি না। এক, দুই নম্বর যেটি হচ্ছে, এটা একটা ডিসিপ্লিন থাকতে হবে। আমার ধারণা যে বাংলাদেশ ব্যাংকে প্রতিদিনই 100 সাংবাদিক ঢুকে, এরকম তো না। কাজেই যদি বলা হয় যে সাংবাদিকদের যে আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হলে ফোন করবেন, যার সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে তার কাছে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা ফ্লোরে ফ্লোরে ঘুরবেন, এটা তো হতে পারে না। কিন্তু তারা পরিষ্কার করে বলছেন না তারা কী চান। কারণ সাংবাদিকরা যখন কোনো দপ্তরে ঢুকে, হাসপাতালে ঢুকে বা ইয়েতে ঢুকে, কি বলে, সচিবালয়ে ঢুকে, তারা তো এমনিতে নিশ্চয়ই তার কোথাও কাজ থাকে, মানে কাজে এইখানে একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়াটা, এটা বাংলাদেশ ব্যাংকের জন্য একটা বড় ধরনের, মানে তারা মানে ব্লেমের মধ্যে পড়ে গেছে যে তারা কিছু গোপন করতে চান, এই গোপন করার জন্য তারা সাংবাদিকদের ঢুকতে দিতে চান না। কাজে এখানে তথ্য প্রবাহের জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, যে আমরা পুরোটা বন্ধ করি নাই। তাদের যদি কোনো স্পেসিফিক কোনো অফিসারের সঙ্গে কোনো কাজ থেকে, নিশ্চয়ই তারা অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারবেন। কাজে এখানেও বাংলাদেশ ব্যাংক খুব পরিচ্ছন্নভাবে ব্যাংকিং সেক্টরটা যে চালাতে পারছে না, এটা যেমন অপরিচ্ছন্ন, এইখানেও তাদের খুব মানে পরিচ্ছন্ন কোনো অবস্থান দেখি। ডক্টর মজুমদারের কাছে আসতে চাচ্ছিলাম, এই ক্ষেত্রে সুশাসনের প্রশ্ন স্বাভাবিকভাবে, এবং আর্থিক খাত, সেখানে অর্থ মন্ত্রণালয় রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, এবং সর্বোপরি সরকারের নীতি নির্ধারকরা তো রয়েছেন। এই ক্ষেত্রে যে এত মানে 1 দশকের বেশি সময়, 1.5 দশক ধরে যে প্রায় একটা বিশৃঙ্খলা চলছে, সেটা বন্ধ না হওয়ার পেছনের কারণটা কি মনে হয় আপনার? সেটা তো প্রশ্ন আমারও, এবং সেই প্রশ্ন অনেক নাগরিকেরই। কিভাবে ব্যাংকগুলোর এই দুরবস্থায় পড়লো, কিভাবে এই যে ব্যাংকগুলো লুটপাটের কবলে পড়লো, এবং কিভাবে এই যে কি প্রক্রিয়ায় আমরা এই অবস্থায় উপনীত হলাম, এবং কারা এর জন্য দায়ী। আমাদের ব্যাংকগুলো ভালো অবস্থানেই ছিল। বস্তুত 90 দশকে ব্যাংকগুলোতে ব্যাপক সংস্কার হয়েছিল, এবং অরাজকতা শুরু হয় যে 2008 সালের নির্বাচনের পরে, যখন প্রথম ব্যাংকের পর্ষদে দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়। তারপরে অনেকগুলো নতুন ব্যাংক সৃষ্টি করা হয় বিশেষজ্ঞদের সেই প্রতিবাদকে উপেক্ষা করি। এবং শুধু তাই নয়, বহুদিন থেকেই বিশেষজ্ঞরা বলে আসছে যে একটা ব্যাংক কমিশন করে ব্যাংকগুলো সংস্কার করা দরকার। শুধু এগুলো উপেক্ষাই করা হয়নি, যে শুধুমাত্র এই যে দলীয় ব্যক্তিদেরকে ব্যাংকের পর্ষদে নিয়োগ দেওয়া হয়নি, এবং নতুন ব্যাংক যখন ব্যাংকের কোনো প্রয়োজন ছিল না, ব্যাংক সৃষ্টি করা হয়নি। এই ব্যাংকের পর্ষদের সদস্যদেরকে পরিবারের নির্দিষ্ট পরিবারের পক্ষ থেকে ব্যাংকের কারা কারা পর্ষদ সদস্য হবেন তার সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, এবং তারা যারা এই ব্যাংকগুলোকে লুটপাট করেছে তাদেরকে থেকে দূরে রাখার পরিবর্তে, তাদেরকে আইনের আওতায় আনার পরিবর্তে তাদেরকে আরো সুযোগ করে দেওয়া হলো। এই যে আমাদের গত সরকারের আমলে, গত সরকার মানে এই 2024 সালের নির্বাচনের আগে আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি সবার দাবি উপেক্ষা করে যে একটা ব্যাংক কমিশন গঠন করে তদন্ত করে এই ব্যাংকিং সেক্টর শৃঙ্খলা ফিরিয়ে আনার যে দাবি, সেটা উপেক্ষা করে তিনি বরং যারা লুটপাট করেছে, যারা ব্যাংকগুলো এই অবস্থায় নিয়ে এসছে, তাদেরকে আরো সুযোগ করে দিয়েছে। ডক্টর মজুমদার, আপনার কাছে ফেরত আসে একটা বিরতির সময় হয়েছে, আপনার কাছে ফিরছি, পরের অংশটা এর পরে শুনবো। দর্শক, একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম ডক্টর বদরুল আলম মজুমদার। আপনার কাছে আপনার যে বক্তব্য রাখছিলেন সেটা শেষ করতে পারেন। অনেক ধন্যবাদ। এই আমাদের শরীরের রক্ত সঞ্চালনের জন্য যেমন শিরা উপশিরা দরকার, ঠিক তেমনিভাবে অর্থনীতিতেও সেই তারল্য
তারুণ্যের প্রয়োজনীয়তা মেটানোর জন্য এবং অর্থনীতিকে সচল করার জন্য ব্যাংকিং সেক্টর, আর্থিক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ। আমাদের এই আর্থিক খাত যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের চরম বিপর্যয়ের সৃষ্টি হবে। এবং চরম বিপর্যয়টা কিভাবে হবে? যে ব্যাংক রান, অর্থাৎ ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক সৃষ্টি হতে পারে। এবং ব্যাংক থেকে টাকা তোলার যদি হিড়িক সৃষ্টি হয় তাহলে ওই যে রাঘব বলরা কিন্তু তারা আগে থেকে ব্যবস্থা করে তাদের সুরক্ষা মিলবে, কিন্তু সাধারণ মানুষ তাদের অতি কষ্টে জমানো আমানত হারাইতে পারে এবং এটা আমাদের জন্য চরম একটা বিপর্যয় ডেকে আনবে। এখন এই থেকে উত্তরণ ঘটানোর জন্য দুটো কাজ করা দরকার। একটা কাজ হলো কারা এর জন্য দায়ী। এই যে আব্দুল হাই বাচ্চু, তার বিরুদ্ধে এত অভিযোগ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী বলেছেন যে তিনি ধরাছোঁয়ার বাইরে, তার ক্ষমতা নেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আব্দুল হাই বাচ্চুদের মতো যারা দুর্বৃত্ত, তারা কিভাবে এইসব করে পার পেয়ে গেল এবং কারা তাদেরকে সুরক্ষা দিল, তাদেরকে চিহ্নিত করা দরকার। একই সাথে এই ব্যাংকিং ব্যবস্থার একটা নির্মোহ একটা মূল্যায়ন হওয়া দরকার একটা ব্যাংকিং কমিশনের মাধ্যমে, তাতে যার ফলে আমরা চিহ্নিত করতে পারবো যে আমরা কি অবস্থায় আছি। আমরা রোগটা তো চিহ্নিত করতে হবে এবং রোগের ধরন, রোগের ব্যাপকতা এবং রোগের ভয়াবহতা যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আমরা রোগের চিকিৎসা করতে পারবো না। তো আমরা একটা ব্যাংকিং কমিশনের মাধ্যমে কিংবা ব্যাংকিং কমিশন যাই বলা হোক, একটা উচ্চ পর্যায়ের একটা শক্তিশালী বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই ব্যাংকিং সেক্টরের রোগ নির্ণয় করা দরকার, নির্ণয় করে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই যে আমাদের সব জায়গায় দুর্বৃত্তদের সিন্ডিকেট সৃষ্টি হয়েছে, আমাদের রাজনীতিতে দুর্বৃত্তদের সিন্ডিকেট, আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে দুর্বৃত্তদের সিন্ডিকেট, আমাদের এই যে আমদানি ক্ষেত্রে দুর্বৃত্তদের সিন্ডিকেট, আমাদের সব ক্ষেত্রে দুর্বৃত্তদের সিন্ডিকেট। এই সিন্ডিকেট যদি ভাঙা না যায় এবং এর জন্য যদি যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়, কঠোর ব্যবস্থা না হয়, তাহলে এই অবস্থার আরো উত্তরোত্তর এই অবস্থার আরো অবনতি ঘটবে এবং আমরা জাতি হিসাবে এর জন্য চরম মাশুল দেব। তো এই সব কিছু করার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হলো দায়বদ্ধতা নিশ্চিত করা দরকার। যে সরকারের সংশ্লিষ্টদের দায়বদ্ধতা যদি না থাকে তাহলে যথেচ্ছাচার করে পার পেয়ে যায়। এবং দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য, নিম্নমুখী দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য সরকারের যে 5 বছর অন্তর অন্তর জনগণের কাছে ভোট ভিক্ষা চাওয়ার সেই প্রথাটা ফিরিয়ে আনতে হবে এবং মানুষের যাতে লাল কার্ড দেখানোর সুযোগ থাকে। একই সাথে কতগুলো প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে, যেমন এই যে আমাদের সংসদ, তার মাধ্যমে সমান্তরাল দায়বদ্ধতা নিশ্চিত হবে এবং আমাদের আদালত থেকে আরম্ভ করে আবার দুর্নীতি দমন কমিশন, এগুলোকে দল নিরপেক্ষ ব্যক্তিদেরকে এই ক্ষেত্রে নিয়োগ দিতে হবে, যোগ্য ব্যক্তিদেরকে এই ক্ষেত্রে নিয়োগ দিতে হবে। তাহলে কিন্তু এর থেকে আমরা দীর্ঘমেয়াদীভাবে এই যে উত্তরণ ঘটনার সুযোগ পাবো। তা না হলে আমরা দিন দিন আরো গভীর ইয়েতে খাদে পড়ে যাবো, আরো গভীর থেকে গভীরতা খাদে পড়ে যাবো। জি, ধন্যবাদ। আজকে সিপিডির তরফ থেকে একটি অনুষ্ঠানে কিছু কথা বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার বক্তব্যের অংশবিশেষ নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব এই ফাঁকে। একের পর এক অনিশ্চয়তা, অব্যবস্থাপনা, সংকট আর সিদ্ধান্তহীনতায় ভুগছে পুরো ব্যাংক খাত। ক্ষমতাসীনদের আধিপত্য আর রাজনৈতিক চাপ যেই সমস্যা বাড়িয়েছে বহুগুণ, সেই সাথে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে সামনে এসেছে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি। অর্থনীতি সাংবাদিকতার পথিকৃৎ মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় এইসব তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা এইসব অব্যবস্থাপনারই চূড়ান্ত রূপ। এগুলিকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক শক্তির চেয়ে সুবিধাভোগীদের সামাজিক রাজনৈতিক শক্তি অনেক বেশি। এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সমসাময়িক অর্থনীতির চিত্র তুলে ধরে দেবপ্রিয় বলেন, দেশে এখন উন্নয়ন আর সংকটের সমান্তরাল বাস্তবতা চলছে।
জানান, তথ্য উপাত্ত আর বক্তৃতায় অর্থনৈতিক অবস্থা ভালো মনে হলেও ভেতরটা নড়বড়ে। আপনার মুদ্রানীতি এবং আর্থিক নীতির ভিতরে সমন্বয় করার জন্য ব্যবস্থা বিকল অবস্থায় আছে। একটা আরেকটা, কোনো সময় এক পা বেশি জোরে যায়, আবার কোনো সময় আরেক পা বেশি জোরে যায়। এইটার ভিতরে সমন্বয় না হয়, এখানেই নীতি নেতৃত্বের ব্যাপার। উই আর লিভিং ইন মাল্টিপল রিয়ালিটিস। সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি নিয়ন্ত্রণমূলক, এবং সেইটা এই সময় বাজার ব্যবস্থাপনা ও সিন্ডিকেট নিয়েও কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে। ছোট ব্যবসায়ীদেরকে হয়রানি বন্ধ ও গরিব মানুষের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিয়েও পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। একটা বালিশ তুলতে যদি 5,000 টাকা লাগে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। জনাব আজিজ, আপনার কাছে ফিরে আসি। আজকে বৈদেশিক ঋণের ব্যাপারে প্রধানমন্ত্রীও এক ধরনের সতর্কবার্তা দিচ্ছেন। এর পাশাপাশি বাস্তবতা হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম আমদানি করে সেই যে টাকা দেওয়ার কথা আমাদের, সেটা আমরা পরিশোধ করতে পারছি না। বিভিন্ন বিদেশি এয়ারলাইন তাদের যে টাকা এখান থেকে টিকিট বিক্রির অর্থ বিদেশে নিয়ে যাওয়ার কথা, সেটাও তারা নিতে পারছে না। এই নানামুখী সংকটের মধ্যে আসলে আর্থিক খাতে ব্যবস্থাপনার ব্যাপারে যে আশ্বাস দেওয়া হয়েছিল গত নির্বাচনের পরে, সেটার কোনো বাস্তবায়নের ব্যাপারে অগ্রগতি আপনি দেখেন কিনা? দেখেন, এটা তো আমরা এক্সপার্ট না, তবে অর্থনীতিবিদরা, এক্সপার্টরা যা বলে তাতে শুনি। আমাদের অর্থনৈতিক খাতের কোনো জায়গায় কিন্তু খুব ভালো অবস্থায় নাই। যেমন ডলার সংকট আছে। এই আজকেরও রিপোর্ট দেখলাম যে প্রবাসী আয় কমছে, এক্সপোর্ট কমছে। তারপরে ধরেন এই যে অব্যবস্থাপনা, এখন প্রধানমন্ত্রী যেটা বললেন, যত লোন টোন এগুলো তো ওনার ওখান থেকেই অনুমোদন হবে। এটা তো জানান দেওয়া, কাকে জানান দেয়? উনি তো সব দায়িত্বে আছেন, উনি তো কন্ট্রোলই করতে পারেন সব। আর প্রজেক্টগুলো যত বড় প্রজেক্ট সব তো এখানেই অনুমোদন হয়। ভেরি ইন্টারেস্টিং, জাস্ট এক্সাম্পল দিয়ে আপনার মনে থাকতে পারে, এই মগবাজার ফ্লাইওভার হয়েছে, আর টঙ্গীর থেকে গাজীপুর পর্যন্ত সর্বশেষ এমআরটি লাইন হয়েছে। আপনার কোত্থেকে প্রজেক্ট নিয়ে আসে, হুবহু কনস্ট্রাকশন করে যখন শুরু করবে তখন তাকে গাড়ি চলে না। অর্থাৎ আমাদের দেশে রাইট হ্যান্ড ড্রাইভিং, লেফট হ্যান্ড ড্রাইভিংয়ে প্রজেক্ট শেষ করে ফেলে। তো একটেকে যখন প্রজেক্টটা অনুমোদন হয়, প্ল্যানিং মিনিস্ট্রি কোথায় থাকে? ওখানে ইঞ্জিনিয়ার এক্সপার্টরা বসে আছে না? তারা কোথায় থাকে? কেউ কি আজ পর্যন্ত, যেটা বৌদিভাবে বললে অ্যাকাউন্টেবিলিটি, এই প্রজেক্টগুলো যে ফল্ট, কোন ইঞ্জিনিয়ারটা ধরা পড়ছে আজকে বলেন? এবং এই বাংলাদেশে ইঞ্জিনিয়াররা সবচাইতে শান্তিপূর্ণ এবং নীরবে ঘুষ খেয়ে যাচ্ছে এবং টাকার পাহাড় করছে। কিন্তু রাজনীতিবিদরাও করতেছে। এই যে দেন উপজেলা আজকে জরিপে বেরোয়েছে, উপজেলার সব কোটিপতির অভাব নেই। হ্যাঁ, সংসদের সাথে প্রতিযোগিতা। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখানে 7-8টি বিজনেস হাউস আছে, এর যে কেউ যদি একজন যদি কোনো অনিয়মের ভিতরে ইনভলভ থেকে থাকে, এই সরকার আর সেখানে হাত দিতে পারবে না। এই জায়গায় চলে গেছে কয়েকটা বিজনেস হাউস, এমন জায়গায় চলে গেছে এরা ধরা ছোঁয়ার বাইরে। এখন বিশ্বের ধনী তালিকায় বাংলাদেশের লোক আছে না? বিশ্বে ধনী সৃষ্টির কারখানা সবচেয়ে বাংলাদেশের, পৃথিবীর ভিতরে সবচাইতে উর্বর জায়গা না ধনী হওয়ার। এখন আপনি দেখেন পলিটিশিয়ান আপনার করেন 4,000 কোটি টাকা, আপনার 4,000% আপনার আয় বাড়ছে, এক উপজেলা চেয়ারম্যানে দাঁড়াইছে, রিপোর্ট আসলো। তো এই জন্যে কোটিপতিতে অভাব নেই। তো এখন এই যে সারা দেশময় যে ভাবে ছড়িয়ে গেছে অন্যায় অবিচার, এটা নিয়ন্ত্রণ করার কিন্তু সুযোগ এখন নাই। আমার মনে হয় সরকার পরিবর্তনও করলেও সরকার এই একই সিস্টেমে থাকলে এটাও নিয়ন্ত্রণে আনা কঠিন। কারণ কিছু লোক কিন্তু বাইরে বিদেশে চলে গেছে, তো সব আপনার টাকা পয়সা সব বাইরে। যে ধনীগুলো বলতেছি তারা তাদের ধরতে যাইবেন, বিদেশে যা থাকবে, 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে থাকবে, ধরাছোঁয়ার বাইরে। তো সুতরাং এখন হচ্ছে যে রাজনৈতিক কমিটমেন্ট যদি না আসে, খালি মুখে বলে ভাষণ দিয়ে তো কোনো লাভ নেই। আপনি তো বলছেন যে এই রাজনীতিবিদরাই এই ব্যবসায়ীদের কয়েকটি গ্রুপের কাছে
আটকা পড়ে গেছেন, তাদের উপর নির্ভরশীল হয়েছেন, তাহলে রাজনৈতিক সদিচ্ছা আসবে কিভাবে? না, রাজনৈতিক সদিচ্ছা তো চেষ্টা করতে দোষ নাই। এখন 7টা হাউস আছে, এমনও হাউস আছে মানুষ খুন করতেছে, দখল করে ফেলাইতেছে, এই করতেছে সেই করতেছে, বিচার হচ্ছে। আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো সক্রিয় রাখতে হবে, আপনার বিচারটা তো হইতে হবে। কারো ক্রিমিনালের বিচার হতে দিবেন না, হচ্ছে না তো। আপনি যে বেসিক ব্যাংকের করলেন, এই বেসিক ব্যাংকের আপনার ন্যাশনাল ব্যাংকে 12,368 কোটি টাকা খেলাপি ঋণ। যারা নিচে তাদের নাম সবাই জানে, নাম নিতে ভয় লাগে এমন অবস্থা। তারপরে তাদের পাকড়াও করেন, টাকাটা উদ্ধার করেন, তারপরে মার্চ করেন। তারা তো টাকা আছে, টাকাওয়ালা তো তাদের তো টাকার অভাব নাই। তারা হচ্ছে সরকারের সবচেয়ে কাছের লোক। কারণ আমরা কত আমলা দেখি, অমক দেখি, তমক দেখি, এখানে বড় বড় ব্যবসায়ী হাউসগুলোও কিন্তু সরকারের অবস্থানে এই সরকারকে টিকে রাখার জন্যে তাদের সুবিধা নিচ্ছে, সরকারও দিচ্ছে, তারাও নিচ্ছে। তো এই জন্যই বলছি যে আমাদের এখন যে অবস্থা হয়ে গেছে, আমার মনে হয় সরকারের নিয়ন্ত্রণে কিন্তু দেশটা ওইভাবে আর কাজ করছে না। প্রত্যেকটা আপনার জায়গায় দেখেন, কেউ এখন ধরেন আমলা জবাবদিহি করতে হবে না, শেষে করছিল 5 বছর পরে তাদের আপনার আয় জমা দিতে হবে। এখন তারা দাবি করছে তাদের না জীবনে আয় হিসাবই নেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কেস করতে পারবেন না, দুদক একটা কেস করতে পারবে না, তাদের অনুমতি লাগবে। অনুমতি কে দিবে বলেন? এইভাবে যদি লিভারেজ দিয়ে দেন প্রত্যেকটা প্রফেশনকে। এখন আমি দেখেন এই সারা বাংলাদেশ জুড়ে পুলিশ কমিশন খাচ্ছে, চাঁদা পাচ্ছে। এখন এই চাঁদা করে কি, এখন কিন্তু আপনারা জানেন কি না, সার্জেন্ট কিন্তু এখন ঘুষ খায় না। আশ্চর্যজনক হবেন, কারণ ট্রাক বাসে মাসোয়ারা করা আছে, আর এখন ধরেই ফাইন করে। ফাইন করলে 50% তার ক্যাশে জমা হয়। সুতরাং করা দরকার। এখন ট্রাফিক র্যাম ঘুষ ধরে এনে দিলে হে কমিশন পায়, ধরে এনে দিলে। সুতরাং এইভাবে আপনার অপরাধগুলোকে ইনডাইরেক্টলি কিন্তু হালাল করে দেওয়া হচ্ছে। সুতরাং এখান থেকে বেরোনো তো খুব কঠিন। জি, ধন্যবাদ। ডক্টর মজুমদার, আপনার কাছে আসতে চাই, উপজেলা নির্বাচনের প্রসঙ্গে এবারে আসবো। এই ক্ষেত্রে বিএনপি বর্জন করেছে, আওয়ামী লীগের মধ্যে নৌকা প্রতীক দেওয়া হয়নি, ফলে নিজেদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আবার অনেক প্রার্থী যারা কোটিপতি, যারা ব্যবসায়ী, যার বিভিন্ন হিসেবে বলা হচ্ছে যে সংসদ সদস্যদের তুলনায় উপজেলা নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বেশি। বাংলাদেশে তাহলে কি রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের গুণগত পরিবর্তন এসেছে, যেখানে আসলে রাজনীতিবিদদের তুলনায় ব্যবসায়ীরাই আগামীতে প্রাধান্য পাবেন? প্রাধান্য পেয়েই গেছে। আনমিউট করে নিতে হবে ডক্টর মজুমদার। পুরো রাজনীতিটাই তো ব্যবসায় পরিণত হয়েছে। সেই জন্যেই যে রাজনীতিতে আসার জন্য, এই বিভিন্ন পদ পদবি পাওয়ার জন্য, দলীয় পদ কিংবা নির্বাচিত পদ পাওয়ার জন্য এত সবাই মরিয়া। কারণ এর মাধ্যমে অর্থবিত্তের মালিক হওয়া যায়, এর মাধ্যমে অন্যায় করে পার পেয়ে যাওয়া যায়, এর মাধ্যমে অন্যকে অর্থবিত্তের মালিক করা যায়। তাই এটা এত আকর্ষণীয় যে এই জন্যেই কিন্তু এত প্রতিযোগিতা এবং অনেক ক্ষেত্রে সহিংসতা। তাই এই রাজনীতিকে যদি পুরুষমুক্ত করতে হয়, তাহলে যে এই যে যারাই এইসব পদ পদবি পাবে, সেই পদ পদবি যেন অন্যায় সুযোগ সুবিধা না পেতে পারে, যেন তারা ওই যে এটাকে ইংরেজিতে বলে স্পয়েলস কিংবা বাংলায় বলে ফায়দা, এই যে ফায়দা মানে অন্যায় সুযোগ সুবিধা পাওয়া এবং অন্যায় করে পার পাওয়া যাওয়া, এইগুলো যদি বন্ধ করা না হয়, এবং একই সাথে যদি যেমন যেই সকল পার্টস যেই সকল ন্যায়সঙ্গত সুযোগ সুবিধা কিংবা আইনি সুযোগ সুবিধা পায়, যেমন সংসদ সদস্যরা এই যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং ওই যে প্লট এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা পায়, এগুলো যদি বন্ধ করা না হয় এবং এগুলো সম্পূর্ণ বৈষম্যমূলক, সাধারণ মানুষের প্রতি চরম বৈষম্য এর মাধ্যমে এতে তেলে মাথায় তেল দেওয়া হয়, এগুলো যদি বন্ধ করা না হয়, তাহলে এইগুলো এইসব পদ পদবীর জন্য প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং এগুলোতে যারা আসবে তারা আরো ফুলে ফেপে আরো ওই যে বিত্তশালী হবে
এবং অত্যন্ত ক্ষমতাধর হবে। তাই আমাদের মৌলিক সংস্কার করা দরকার এইসব বিষয়ে। আর উপজেলা পরিষদের কথা বলছেন, উপজেলা পরিষদ একটা অকার্যকর প্রতিষ্ঠান। এটা অকার্যকর একটা কারণ হলো যে সংসদ সদস্যদের এর উপর নিয়ন্ত্রণ, এবং সংসদ সদস্য যে নিয়ন্ত্রণ করছে এটা সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। বিচারপতি খায়রুল হক এবং ফজলে কবির অনেক বছর আগে আনোয়ার হোসেন মঞ্জুর এক মামলায় রায় দিয়েছেন যে এই সংসদ সদস্যদের, মন্ত্রীদের, প্রতিমন্ত্রী এবং হুইপদের এই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সম্পূর্ণ অসাংবিধানিক। এবং শুধু তাই নয়, এই উপজেলা পরিষদটা অসাংবিধানিক অকার্যকর আরেকটা কারণে, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কর্মকর্তারা তারা যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণে কাজ করবে, যেমন আমাদের কেন্দ্রীয় পর্যায়ে হয়, কিন্তু স্থানীয় পর্যায়ে সব জায়গায় কর্মকর্তারাই নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণ করে, যেটা সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবং একই সাথে তাদেরকে এটাই নয়, শুধু তাদেরকে এই সংবিধান লঙ্ঘন করে মাননীয় সংসদ সদস্যদেরকে যে 15-20 কোটি টাকা দেওয়া হয় তাদের মেয়াদকালে, এবং কারো কারো মতে আরো অনেক বেশি টাকা দেওয়া হয়, যেটা আমরা জানি না, অবগত নই। তো এগুলোর মাধ্যমে আরো ইনসেন্টিভ সৃষ্টি করা হচ্ছে, এই যে একে অপরকে ল্যাং মারা। আর এই যে আরেকটা যে জিনিস আমরা লক্ষ্য করেছি উপজেলা নির্বাচনে, এই যে মন্ত্রী এমপিরা যে তাদের স্বজনদেরকে যে বিভিন্ন পদে বসানোর চেষ্টা করছে, এটার দুটো লক্ষ্য। একটা হলো ভবিষ্যতে তাদের যেন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, প্রতিদ্বন্দ্বিতাহীন করা, মাঠকে পরিষ্কার করা। আরেকটা হলো এই যে সুযোগ সুবিধা যেগুলো, ফায়দা যেগুলো, এগুলো যেন তাদের আধিপত্য নিরঙ্কুশে নয়, এই যে আপনজনদেরকে বসানোর মাধ্যমে তারা সবকিছু নিজেরা নিয়ন্ত্রণ করবে, অন্যেরা নয়, সবকিছু সুযোগ সুবিধা তাদের ঘরে যাবে। তো এই একটা অশুভ প্রচেষ্টা, যেটা আমাদের এই যে অনেক কিছুই তো ভেঙে পড়েছে, এই প্রতিষ্ঠানটাও ভেঙে পড়েছে, এবং নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং পুরো একটা যথেচ্ছাচারে পরিস্থিতির দিকে আমরা ধাবিত হব বলে আমার আশঙ্কা। জি, ধন্যবাদ। জনাব বুলবুল, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গ এরই মধ্যে এসেছে যে রাজনীতিকে আসলে ব্যবসা হয়ে উঠেছে কিনা, একটা উদাহরণ হয়তো টানা যায়। এবারের উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর আয় 18,000 গুণ পর্যন্ত বেড়েছে। ফলে এই রাজনীতি, যেটাকে একসময় বলা হতো জনসেবা করার একটা উপায়, সেখান থেকে কি এটা আসলে ব্যক্তির নিজের স্বার্থ রক্ষা এবং খুব দ্রুত টাকা করার একটা উপায়ে পরিণত হয়েছে কিনা? দুইটি অংশে আলাপ করি। একটি হচ্ছে যে 18,000 গুণ, 5,000 গুণ, এটা ভিন্ন ইনভেস্টিগেশনের ব্যাপার। সে যদি ভালো ব্যবসা করে টাকা ইনকাম করে, সেখানে তো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। কী ব্যবসা করেছে সেই রিপোর্টগুলো আমরা দেখছি হলফনামা থেকে, যে আয় বেড়েছে, কিন্তু আয় বাড়ার যে অনুসন্ধানটা সেটা আমরা প্রত্যক্ষ করি না। এখন একটা উপজেলার লেভেলে একজন মানুষ 18,000 গুণ করে, 1 টাকার 18,000 গুণ নাকি 1,000 টাকার 18,000 গুণ, মানে ইয়েটা মাল্টিপল ফিগারটা খুব বড়, কিন্তু কত টাকা থেকে কত টাকা এবং কী ব্যবসা তিনি করেন, সেটা যদি ইয়াবার ব্যবসা করেন নিশ্চয়ই সেটা আলোচনার মধ্যে আসতে হবে, সেটা যদি স্মাগলিং করেন সেটা আলোচনার মধ্যে আসতে হবে, আর যদি বৈধ ব্যবসা করে থাকেন তাহলে প্রশ্ন তোলার সুযোগ নাই। কিন্তু তারপরেও এটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা উচিত যে একটা মানুষ কেন ধনী হচ্ছে, এবং এটা গোটা সমাজেই যে বৈষম্য, এটা তো যতই, এটা সারা পৃথিবী জুড়ে আপনি দেখবেন যে বৈষম্যের পরিমাণটা বিশাল। উন্নয়ন যতটা হচ্ছে, মানি ফ্লো যতটা হচ্ছে, ততটাই বাড়ছে। 2 নম্বর যেটা হচ্ছে রাজনীতিতে ব্যবসায়ী, এই রাজনীতির অপরাজনীতিকরণ বা রাজনীতির বিরাজনীতিকরণের জনক কিন্তু সামরিক শাসন। এই যে আজকে ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বললেন, সেই দিন ডক্টর ফরাসউদ্দিন পরিষ্কার করেই বলেছেন যে বাংলাদেশে খেলাপি ঋণের জনক হলেন জিয়াউর রহমান। কারণ সামরিক শাসকদেরই এটার উপর নির্ভর করে রাজনীতি করতে হয়, সামরিক শাসনদেরই এইরকম বিরাজনীতিকরণ বা অরাজনীতিকরণের নানান উপাদানের উপর নির্ভর করতে হয়। কিন্তু প্রত্যাশাটা যেটা, যখন রাজনৈতিক শক্তি দেশ পরিচালনা করবে, তখন তারা এটার কাউন্টার একটা জায়গায় যাবে, যে তারা তো আর সামরিক মানে ইউনিফর্মধারী সামরিক সরকার না, বা ইউনিফর্ম বা বিহীন সামরিক সরকার না। কাজেই রাজনৈতিক সরকারদের উচিত হবে যে এই যে চক্রগুলি বিরাজনীতিকরণ বা রাজনীতিকে অপরাজনীতির জায়গায় নিয়ে যাওয়ার যে লক্ষণ, সেগুলিকে বন্ধ করা। কাজেই সেই দিক থেকে আমরা খেয়াল থাকবার কথা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এটা নট বিকজ অফ যে বাংলাদেশে সুইস ঘড়ি বা সুইস চকলেটের বন্যা বয়ে যাবে, তা না।
বিকজ সুইজারল্যান্ডের যে স্থানীয় সরকার পদ্ধতি সেটা পৃথিবীর অত্যন্ত খুব মানে গ্রহণযোগ্য এবং খুব ভালো একটা পদ্ধতি। ওই নিরিখে তিনি বলেছিলেন যে আমাদের স্থানীয় সরকার পদ্ধতিটা এমন শক্তিশালী হবে যে এটা সুইজারল্যান্ডের মতো আমরা মনে করব। কিন্তু এই ব্যাখ্যাটা কেউ দেন না। অনেকে মনে করেন যে সুইজারল্যান্ড হবে মানে আমরা সবার হাতের মধ্যে সুইচ ঘড়ি থাকবে বা সবার পকেটের মধ্যে সুইচ চকলেট থাকবে, তা কিন্তু না। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সব শাসক গোষ্ঠী এই স্থানীয় সরকার ব্যবস্থাটাকে উঠতে দেন নাই। একটা মানে ইতিবাচক দিক হচ্ছে স্থানীয় সরকার কি ইউনিয়ন পরিষদকে উপজেলায় নারীদের অংশগ্রহণের একটা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। কিন্তু গোটা সিস্টেম যদি কাজ না করে খালি নারীর সংখ্যা বাড়িয়ে তো লাভ নাই। এখন এই যে এমপি সাহেবের যে ডিমার্কেটেড বা ডেজিগনেটেড কাজ আর উপজেলা চেয়ারম্যান সাহেবের ডেজিগনেটেড কাজ আছে, কিন্তু কর্মক্ষেত্রে সেটা হয় না। কারণ এমপি সাহেব আইন প্রণয়নের কথা, এলাকায় যাওয়ার কথা না। কিন্তু এমপি সাহেব যে কনস্টিটিউয়েন্সিতে ভোট চান, উপজেলা চেয়ারম্যান সাহেবও ওই কনস্টিটিউয়েন্সি থেকে ভোট চান। কাজে দুইজনকেই দেখাতে হয় যে আমি রাস্তাটা করেছি, আমি ব্রিজটা করেছি, আমি বাজারটা করেছি। কাজেই কারণ এইটা না দেখালে পরে ঢাকা এমপি সাহেব এখানে বসে বসে খেলে আইন প্রণয়ন করলেন, 5 বছর পরে ভোট চাইতে যাবেন, জনগণ তাকে ভোট দেবে না। কাজে তাকে বলতে হয় যে না, ব্রিজটা আমি করেছি, মসজিদটা আমি করেছি, স্কুলটা আমি করেছি। সেম ওই উপজেলা চেয়ারম্যান দেখাতে চায় যে আমি এটা করেছি। আর কিন্তু এই যে গণতান্ত্রিক ব্যবস্থা গত 15 বছর ধরে তো আওয়ামী লীগ সেভাবে নিজেদেরকে প্রকাশ করে থাকে, সেক্ষেত্রে ব্যাংকিং খাতে এই যে খেলাপি ঋণ এত গুণ বাড়লো, কিংবা এই যে একটু আগে ডক্টর মজুমদার যেটা বলছিলেন যে উপজেলা প্রতিষ্ঠান হিসেবে অকার্যকর হয়ে পড়েছে, সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকার আসলে করলো কি? গণতান্ত্রিক সরকার তার মতো চেষ্টা করেছে, কিন্তু একটা সিস্টেম তো আপনি যদি 20 বছর ধরে ভেঙে ফেলেন, 5 বছরে তো এটা ঠিক করা যাবে না। কাজে সেই প্রশ্নতে আমরা করছি যে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তার কাছ থেকে মানুষের প্রত্যাশা অনেক বাড়ে। আপনি আজকে যে আলোচনাটা করছি 111-এর সরকারের সময় আলোচনা আপনি করতে পেরেছেন? 111-এর সঙ্গে যারা গিয়ে ডিনার করেছেন তারা হয়তো করেছেন, কি আলোচনা করেছে আই ডোন্ট নো, কিন্তু প্রকাশ্যে আমরা এটা করতে পেরেছি? আমরা বারবার বলেছি 111 ক্যান্টনমেন্ট আছে এখানে। তো কাজেই একটা মানে কি বলে, রাজনৈতিক সরকারের কাছে তো প্রত্যাশা সেই সরকারের চাইতে অনেক বেশি। সেই প্রত্যাশা থেকেই তো আমরা বলছি, এবং বিশেষ করে আওয়ামী লীগের কাছে আরও বেশি, কারণ আওয়ামী লীগ তো এই দেশটির মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কাজে ওই জন্য যখনই ভুল হয়, কখনই কোনো ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত হয়, সেই আলোচনাগুলি আমরা করছি, আলোচনাগুলো আমরা করতে থাকবো। এবং এটার তো জবাবদিহিতা কোথাও না কোথাও তাদেরকে করতে হবে, দলীয় ফোরামে হোক, এবং আমরা এখানে যখন বলছি মানুষের জনমনের মধ্যে হোক, সেটা তাদেরকে করতে হবে, এবং এই রাজনৈতিক সরকারের কাছে আমাদেরকে চাইতে হবে। এখন এইটার বিকল্প যদি কেউ মনে করে যে আবার একটা 111-এর মতো পরিস্থিতির সৃষ্টি হবে, আবার একটি সকল নাগরিক সমাজের প্রতিনিধিত্ব দিয়ে একটা সরকার তৈরি হবে, সেইটার সঙ্গে আমি অন্তত একমত না। ভুল ত্রুটি যাই হোক, এখানে তো আমরা বলতে পারতেছি, আমরা 111 সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারি নাই। 111 না, তার আগেরও ইউনিফর্মধারী সরকার যারা ছিল তাদের সম্পর্কে বলা যায় নাই। কাজেই রাজনীতির ধ্বংসের বা রাজনীতিকে অপরাজনীতিকে ঢুকিয়ে দিয়ে রাজনীতি খুব খারাপ জিনিস এটা প্রমাণ করার জন্য তো বহু বুদ্ধিজীবী চেষ্টা করেছেন। এখানে বহু বুদ্ধিজীবী এখনও চেষ্টার মধ্যে আছে যে রাজনীতি মানেই খারাপ, কিন্তু রাজনীতিটাকে কারেক্ট করার জন্য যে জায়গাটা, সেই জায়গাটাতে আমাদেরকে কথা বলতে হবে, অনবরতই কথা বলতে হবে। ধন্যবাদ। জনাব আজিজ, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমার বক্তব্য একটাই যে আসলে গভর্নমেন্টকে অ্যাসার্ট করতে হবে। এই গভর্নমেন্ট তো 17 বছর প্রায় ক্ষমতায় আছে, এখন আর অতীতের কথা আর কেউ শুনবে না। তারা তো এটাকে রিড্রেস, পলিটিক্যাল গভর্নমেন্ট এখন সর্বক্ষেত্রে আগের চাইতে দেশ লুজ হয়ে গেছে, সর্বক্ষেত্র নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। এভাবে দেশ যদি আর 15 বছর চলে বা আরও 5 বছর চলে, তাহলে তো দেশ তো আপনার পলিটিক্যাল লিডারশিপে আনাই মুশকিল হবে, যে জায়গায় চলে গেছে। প্রত্যেকটা প্রফেশন আপনি দেখেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন ধরেন বুলবুল ভাই যেমন ফরাসুদ্দিন সাহেবের কথা বললেন, তার সম্পর্কে অনেক কথা আছে। তো সে তো বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিল, 7 দিনের ভিতরে আমেরিকায় চলে গেছে, বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে চলে গেছে। তো ওনার সম্পর্কেও কাজে অনেক কথাই আছে। অর্থাৎ চেয়ারে থাকলে একরকম, চেয়ারে না থাকলে আরেক রকম। ফরাসুদ্দিন সাহেবেরটা একদম অফিসিয়াল স্কলারশিপ হয়েছে, বঙ্গবন্ধুই তাকে বিদায় দিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পরে তো তার চাকরি নেই, তখন তো তিনি ছুটি নিয়েছেন। বঙ্গবন্ধু তাকে গণভবনে তাকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে, এবং সেই ফেয়ারওয়েল নিয়ে তিনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এখন উনি তো আর রাজনৈতিক নেতা না, তো আমরা মানে তখন কি আপনি ধারণা করেন 75-এর আন্দোলনের প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দেবেন তিনি? সেটা তো উনি করেন নাই, কারণ তার যাওয়া তখন ঠিকই ছিল, ওই 7 দিনের মধ্যে তিনি চলে গেছেন, কারণ এটা একদম আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে তিনি তার স্কলারশিপের জন্য ছিলেন। ঠিক আছে, এটার যেমন যুক্তি আছে, তিনি তো একান্ত সচিব ছিলেন, তিনি তো শোকেও তো 7 দিন মুহ্য থাকার কথা ছিল, উনি তো চলে গেছেন। সুতরাং এই জন্য বলছি, এছাড়াও তার কাজ নিয়েও অনেক কথা আছে। জি, তো এখন এই জন্য আমি বলছি যে যাই হোক, অতীত টেনে লাভ নেই। এখন কথা হলো যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে, সবাইকে সন্তুষ্ট করে দেশ চালানো যাবে না। এখন যেটা চলছে, সব সেক্টরকে সন্তুষ্ট করে তারা সব টাইমে ইনভলভ, সন্তুষ্ট করতে গিয়ে দেশটা অগোছালো হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। এটাই আমার বক্তব্য। ডক্টর মজুমদার যদি আর কিছু যোগ করার থাকে। জি, আমি আগেও বলেছি, আমাদের দায়বদ্ধতার কাঠামোই ভেঙে গিয়েছে। দায়বদ্ধতাহীন সরকার ভয়ানক সরকার। তা আমাদের সব ক্ষেত্রে দায়বদ্ধতা, আমি বলেছি যে নির্বাচনী দায়বদ্ধতা ভেঙে গিয়েছে, আমাদের সংসদীয় দায়বদ্ধতার কাঠামো ভেঙে গিয়েছে, এবং তাই সরকার এখন যথেচ্ছাচার করতে পারে। বস্তুত সরকারকে যারা ক্ষমতা এনেছে, ক্ষমতায় টিকিয়ে রাখছে, তাদের স্বার্থে সরকার কাজ করছে। এবং এই যে 2008 সাল থেকে এই সরকার ক্ষমতায় আছে, তারা এই যে সকল অন্যায় অবিচারগুলো অতীতে হয়েছে, নিঃসন্দেহে হয়েছে, এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা বরং আরো এগুলোকে ব্যাপক করেছে, প্রকট করেছে। এই যে তারাই প্রথম যে ব্যাংকের পরিচালনা পর্ষদে দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছে, ব্যাংকের সংখ্যা অসংখ্য করেছে, তারপরে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীকে অনেকগুলো প্রতিষ্ঠান কুক্ষিগত করার এবং লুটপাট করার সুযোগ করে দিয়েছে। তো এগুলো যদি কাউকে দায়বদ্ধ করা না হয় এবং এগুলোর যদি প্রতিকার না হয়, তাহলে এগুলো বাড়তেই থাকবে। এবং আমরাই নয়, শুধু অনেকেই, এটা যে প্রফেসর মইনুল ইসলাম বহুদিন থেকে তিনি ব্যাংকিং সেক্টরের একজন এক্সপার্ট, তিনি একজন সরকারের প্রতি সহানুভূতিশীল, তিনি বহুদিন থেকে বলে আসছেন, কিন্তু কোনো প্রতিকারের পরিবর্তে আমরা উল্টো দিকে হাঁটছি। আমাদের সাবেক অর্থমন্ত্রী তো যে অনেকগুলো কাজ করে গিয়েছেন, যেটা ব্যাংকিং সেক্টরের এই যে প্যারেকে কফিনে প্রায় শেষ ঠুকে দিয়ে গিয়েছে। আজকের মতো সময় আসলে ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।